আচ্ছা, তাহলে আমরা ডক্টর এবিসি পর্যন্ত দিয়ে শেষ করছিলাম, তাই তো? এখন শুরু করব এই সিপিআর এর 30 চেস্ট কম্প্রেশন টু স্কুপে। আচ্ছা, 30 চেস্ট কম্প্রেশন আমরা কত সময় ধরে দিব? মানে 1 সেকেন্ডে কয়টা চেস্ট কম্প্রেশন হবে এটা জানি কিনা আমরা? আচ্ছা, একটা সেকেন্ডে 2টা চেস্ট কম্প্রেশন হবে, মানে 30 চেস্ট কম্প্রেশন আমরা 15 সেকেন্ডে শেষ করব। ঠিক আছে? একটা সেকেন্ডে যদি 2টা চেস্ট কম্প্রেশন হয় তাহলে 30টা করতে কি 15 সেকেন্ড লাগবে না? তো এইভাবে মাথায় রাখবো যে সে 30 চেস্ট কম্প্রেশন দেওয়ার জন্য আমার টাইম হচ্ছে 15 সেকেন্ড। তারপরে এবার দেখি যে ফার্স্ট এইড যে কিটস বা কি কি ফার্স্ট এইড এর মধ্যে আমাদের কি কি জিনিসপত্র রাখতে হবে। যেমন আমাদের প্রত্যেকেরই একটা ফার্স্ট এইড কিট বা বক্স থাকে না, তাই এই বক্সের মধ্যে আমরা কিছু জিনিস রাখি। এখন ফার্স্ট এইড কিটস এর মধ্যে আমরা কি কি থাকবে বা এই কিটস গুলো কি কি, এই জন্য দেখা আছে যে হ্যান্ড স্যানিটাইজার বা সোপ, ডিজিটাল বিপি মেশিন বা যে অ্যাপ্রেন্টাস, একই কথা। তারপর হচ্ছে ডিজিটাল থার্মোমিটার থাকবে, গজ থাকবে, পালস অক্সিমিটার থাকবে, মানে ভাইটাল সাইন চেক করার যে জিনিসগুলো থাকবে। আর প্রাথমিকভাবে যেগুলো দরকার, যেমন কটন, ব্যান্ডেজ বা ড্রেসিং এর জন্য যেসব ইকুইপমেন্ট গুলো থাকে এগুলো থাকবে, অ্যালকোহল প্যাড, তারপর ডিসপোজেবল গ্লাভস। এই জিনিসগুলো এখানে লেখা আছে যে ফার্স্ট এইড বক্স এবং ফার্স্ট এইড কিট গুলো আসলে কি। যদি আসে যে ফার্স্ট এইড কিট গুলো কি কি, তাহলে আমরা এইখান থেকে দেখে আপনাদের মতো 5-6টা যেটা যে কটা মুখস্থ করে রাখতে পারেন সে করে রাখবেন। যদি আসে যে ফার্স্ট এইড কিটস এর মধ্যে অন্তর্ভুক্ত কি কি, তাহলে আপনারা এইখান থেকে হয়তো যদি পারেন ভালো কথা, কিন্তু মানে মিনিমাম একটা মাথায় রাখা যে আমরা মোটামুটি কমন সেন্স একদম ক্লিয়ার হয়ে ব্যান্ডেজ রাখতে মোটামুটি 10-12টা এমনি বলতে পারবেন, আপনারা লিখতেও পারবেন। হ্যাঁ, অনায়াসে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এইবারে ক্যাজুয়ালিটি মানে যে ভিকটিম তার কন্ডিশন কেমন এই বিষয়গুলো আমরা দেখবো। যে একটা যখন ফার্স্ট এইড আমরা খেয়াল করি তখন দেখে বিভিন্ন হতে পারে যে একদম স্পট ডেড পেশেন্ট আমরা পাই না, যেমন কিল ইন অ্যাকশন, কিলড বাই ডিজিজ দ্বারা মারা যেতে পারে, তারপর ডিসেবলড বাই ইনজুরিজ, কোন আঘাত পেয়ে ডিসেবলড হয়ে গেছে, এইগুলোকে আমরা ক্যাজুয়ালিটি বা ভিকটিম বলে থাকি। এখানে হয়তো কিছু আর নাই। আচ্ছা, এইখানে দেখেন যে অ্যাকচুয়ালি ওই ডক্টর সিবিসি যা সবই সেইগুলো এখানে এক্সপ্লেইন করা। ডোন্ট অ্যাপ্রোচ দ্য ক্যাজুয়ালিটি ইফ ইট ইজ আনসেফ টু ডু, মানে তাকে টাচ করা যাবে না। তারপরে অলওয়েজ কল ফর হেল্প, সাহায্যের জন্য চাইতে হবে। ইফ নেসেসারি, ইফ ক্যাজুয়ালিটি ইজ আনকনসিয়াস, যদি আনকনসিয়াস হয় তাহলে কি করতে হবে, তার ব্রিথিং এবং এয়ারওয়ে এইগুলাকে আইডেন্টিফাই করতে হবে বা দেখতে হবে। তারপরে বলছে কি ইফ এ পারসন ইজ কনসিয়াস ডোন্ট মুভ অর ফিল দেয়ার আর্মস অর লেগস, ডোন্ট মুভ দেম। যদি মনে করেন একটা কনসিয়াস পেশেন্ট কিন্তু তার পা মানে পা ভেঙে গেছে, মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে তো পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, বলছে তাদেরকে নড়াচড়া করানো যাবে না। দে হ্যাভ কি বলছে, দে হ্যাভ স্পাইনাল ইনজুরি। তারপর বলছে ম্যানেজ ইলনেস অর ইনজুরিজ উইথ দ্য গাইডেন্স অফ এ কোয়ালিফাইড ফার্স্ট এইডার। মানে কি, যদি আমি তাদের ফার্স্ট এইড শুরু করি বা মানে ইলনেস বা ইনজুরিটাকে ম্যানেজ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই ডিরেকশন থাকতে হবে কার, একজন কোয়ালিফাইড ফার্স্ট এইড যে দেয় সেই পারসনের। তাহলে ক্যাজুয়ালিটি সেই একই কিন্তু ঘুরে ফিরে সেই ডক্টর এবিসি এর মতোই আসতেছে। ঠিক আছে, আমরা আগে ডেঞ্জার চেক করব, তারপরে হেল্প রেসপন্স করব, হেল্পের জন্য ফোন দিব। হ্যাঁ, তারপরে যদি মনে করেন তাদের হচ্ছে কি ব্রিথিং এবং এয়ারওয়ে চেক করব, এই জিনিসগুলো আছে। এবার দেখি হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইনজুরি টাইপ গুলো কি কি। হ্যাঁ, টাইপ হচ্ছে 3টা, এনভায়রনমেন্টাল ইনজুরি, তারপরে মেডিকেল ইনজুরি ইমার্জেন্সিস, আর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সিস। এখন আমার হচ্ছে বলতে চাচ্ছে যে এনভায়রনমেন্টাল ইমার্জেন্সিস এর মধ্যে কি কি থাকে বা মেডিকেল ইমার্জেন্সিস এর মধ্যে কি কি থাকে বা আপনার অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সিস এর মধ্যে কি কি থাকে। দেখা গেল কোন একটা পয়েন্ট তুলে দিল যে মেডিকেল ইমার্জেন্সি, হোয়াট আর ইনক্লুডেড ইন মেডিকেল ইমার্জেন্সি বা মেডিকেল ইমার্জেন্সির মধ্যে কি কি থাকে। তাহলে এগুলো আমরা দেখবো যে এনভায়রনমেন্টাল ইমার্জেন্সি মানে পরিবেশগত যে ধরনের এই সমস্যা আমরা দেখি, যেমন কি থাকতে পারে হিট,
অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, তারপরে হিট স্ট্রোক করে না, হ্যাঁ হিট স্ট্রোক, অতিরিক্ত তারপরে সানবার্ন, মানে রোদে পুড়ে যাওয়ার যেরকম বিষয় আর কি, এক্সপোজার অর কি টু রেডিয়েশন, রেডিয়েশন যে হয় না, যে সান রেডিয়েশন হোক বা কোনো কেমিক্যাল রেডিয়েশন হয় এরকম হয়। আবার আপনাকে বলছে এবার মেডিকেল ইমার্জেন্সির মধ্যে কি থাকে, মেডিকেল রিলেটেড, যেমন হার্ট স্ট্রোক, তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, যেমন হাইপোথার্মিয়া, হাইপারটেনশন, হাইপোটেনশন, এইগুলো যেগুলো মেডিকেল রিলেটেড যেগুলো ইমার্জেন্সি থাকতে পারে। যেমন কি হাইপোথার্মিয়া হলে কিন্তু কি হয়, একদম মানে শকে চলে যায়, ঠান্ডা এই পরিবেশ, শরীরে হিমোগ্লোবিন দরকার নেই, তারপরে হার্ট অ্যাটাক হতে পারে। এইগুলো হচ্ছে কি মেডিকেল ইমার্জেন্সির মধ্যে। দেখেন আপনাদের মাথায় রাখলেই হবে মেডিকেল ইমার্জেন্সির মধ্যে কি থাকে, ভাইটাল সাইনের টেনশনের দুইটা, মানে হচ্ছে ব্লাড প্রেশারের দুইটা, কি হচ্ছে হাইপার টেনশন, হাইপোটেনশন, এগুলো ব্লাড প্রেশারের না। তারপর হচ্ছে আপনার কি টেম্পারেচারের দুইটা, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া। তারপর হচ্ছে আপনি ব্লাড সুগারের বলতে পারেন হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া। এই দুটাকে এক্সপ্লেইন করুন। ব্লাড সুগার, হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজের লেভেল যখন বেড়ে যায় তখন হাইপারগ্লাইসেমিয়া। মাথায় রাখবেন হাইপো এবং হাইপার। হাইপো বললে হচ্ছে কমে যাওয়ার রেঞ্জটা বলবো, আর হাইপার হলে বেড়ে যাওয়ার মানে বেড়ে গেলে কি হয় সেটা বলবো। অ্যাসেসর কিন্তু যখন কোশ্চেন করে আমরা কনফিউশনে হাইপো বলছেন হাইপার বলছে বুঝতে পারি না, হাইপোর সময় হাইপার বলে ফেলি আর হাইপারের সময় হাইপো বলে ফেলি। কিন্তু আপনাকে আগে শুনতে হবে ঠান্ডা মাথায় যে কি জানতে চাচ্ছে, হাইপোথার্মিয়া বা হাইপোগ্লাইসিমিয়া সম্পর্কে জানতে চাচ্ছে, না হাইপারথার্মিয়া বা হাইপারগ্লাইসিমিয়া সম্পর্কে জানতে চাচ্ছে। এটা অবভিয়াসলি শুনে বুঝে তারপরে অ্যানসার করতে হবে। সেইজার্স তো কি সেইজার্স, এই যে এটা হ্যাঁ হচ্ছে আপনার কি বলে মানে কাশি বা ঠান্ডা লাগলে যেটা হয় না, স্নিফ, যেটা সেইজার্স, হাই ফিভার, ড্রাউনিং আর নট ব্রেথিং। ড্রাউনিং বা নট ব্রেথিং মানে অনেক সময় হয় না যে শ্বাসকষ্টের সমস্যা হয়, ব্রেথিং ঠিক মতো করতে পারে না। এই যে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার আর হাইপারটেনশন, হাইপোটেনশন একই জিনিস। ওই উপরে দিয়ে রাখছে, এখানে আবার ইয়ে হয়েছে, ঠিক আছে। হাইপোটেনশন, হাইপারটেনশন আর লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার একই জিনিস। সো একই প্রশ্নে এই চারটা আবার দিয়ে না, যে হাইপারটেনশন আর হাইপোটেনশন দিলেন, আবার পরবর্তী অপশনে দিলেন মুখস্থ করছে। টেনশন আসে কোন জায়গা থেকে, ব্লাড প্রেশার। তো হাইপারটেনশন, হাইপোটেনশন ঠিক, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার একই জিনিস। তো এইটাকে এই দুটোকে এবার চারটা বানাই দিব না আমরা, ঠিক আছে। আর অ্যাক্সিডেন্টালি কি হতে পারে, যে ফ্র্যাকচার, তারপরে হেড ইনজুরিজ, মানে পড়ে গেলে ছিঁড়ে যেতে পারে, কেটে যেতে পারে, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টালি হতে পারে। চকিংটা কি? চকিং হচ্ছে এই যে খাওয়া দাওয়ার সময় আমরা অনেক সময় কথা বলি না, কথা বলতে গেলে মানে শ্বাস নলিতে যখন খাদ্যকণা আটকে যায় তখন যে শ্বাস নিতে কষ্ট হয়, এই অবস্থাটাকে বলা হয় চকিং। আচ্ছা, এই টু টাইপস অফ ক্যাজুয়ালিটি সার্ভে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল অফ কনসাসনেস। এটা কোশ্চেন আসে, মানে একজন একটা কনসাস পেশেন্টের কয়েকটা লেভেল থাকে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো সে কনসাস না কনসাস, ঠিক আছে। এইখানে অনেকগুলো দেওয়া আছে, আমি যে চারটা বলছি এই চারটা লেখেন খাতায় এবং লিখে দেন, লেভেল অফ কনসাস লিখে লেখেন এগুলো। প্রথমে হচ্ছে এই যে অ্যাওয়াক লিখে একটা দাগ দিয়ে লেখেন সজাগ। প্রথমে কোশ্চেন এটা আছে না, যে অ্যাওয়াক লেখেন এক সাইডে, ওই সাইডে দাগ দিয়ে লেখেন সজাগ, দেখছেন। এবার 2 নম্বরে লেখেন ভার্বাল, VERBAL। এইগুলো না, আমি যে চারটা বলছি তাহলে লিখে দেন নাকি? হ্যাঁ, ও ভার্বাল। ভার্বাল হচ্ছে মানে আপনার কথায় সাড়া দেওয়া। লেখেন ভার্বাল লেখার পরে যে অ্যারো চিহ্ন দিয়ে লেখেন কথায় সাড়া দেওয়া।
পেইন মানে হচ্ছে ব্যথায় সারা দেওয়া। আর হচ্ছে আনরেসপন্সিভ মানে কোনো কিছুতে সাড়া না দেওয়া। এখন কথা হচ্ছে পেইন কেমন, যে হয়তো বা একটু চিমটি কাটলেন বা সার আছে কিনা, অনেক সময় হয় না ডক্টর এই যে ছোট ধরনের মেডিকেল একটা হাতুড়ি থাকে বা হ্যামার থাকে, হালকা করে টাচ দিয়ে বাড়ি দিয়ে বলে আপনি কি বুঝতে পারছেন কিনা, হ্যাঁ, যে সাড়া দেওয়া মানে পেইন, ব্যথা দিলে যদি সে অনুভব শক্তি থাকে তার, তাহলে বুঝতে হবে সে কনসাস পেশেন্টের মধ্যে আছে। সো কোশ্চেন এরকম আসে যে লেভেল অফ কনসাসনেস এর ধাপগুলো কি কি। প্রশ্নটা হচ্ছে কি লেভেল অফ কনসাসনেস এর ধাপগুলো কি কি, জাস্ট এই চারটা লিখে দিবেন, ঠিক আছে। এইগুলো মনে রাখার জন্য খুব টাফ, কনফিউজড, তারপর কি ডিসঅরিয়েন্টেড, লেসার আছে, এইগুলো বাদ দিয়ে আপনি এই চারটা খুব ভালো করে করে রাখবেন, ঠিক আছে। লেভেল অফ কনসাসনেস এর ধাপ, প্রশ্ন আসে লেভেল অফ কনসাসনেস এর ধাপগুলো কি কি, তখন হচ্ছে অ্যাওয়াক, ভার্বাল, পেইন, আনরেসপন্সিভ। যদি এইটা না পারেন বাংলাটা মুখস্থ করে রাখবেন, বাংলা করে লিখবেন, যে সজাগ, কথায় সাড়া না দেওয়া, ব্যথায় সাড়া না দেওয়া, আর হচ্ছে কোনোভাবে কোনো সাড়া না দেওয়া। আচ্ছা, এইবার এই জায়গাটা আমরা একটু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখব, ঠিক আছে। যে টাইপস অফ আনকনসিয়াস ব্রিথিং। এখন একটা পেশেন্ট পড়ে আছে, ও সাড়া দিচ্ছে না বলেই তাকে আপনি বুঝতে পারবেন না, তাকে দেখে এসে সিপিআর এর যোগ্য কিনা। আগে আপনাকে বুঝতে হবে এই আনকনসিয়াসনেস কোন টাইপের আনকনসিয়াসনেস এর মধ্যে আছে, ঠিক আছে। দেখেন এই যে বি আর পি, বি হচ্ছে ব্রেথিং আর পি হচ্ছে পালস, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে বি তে ব্রেথিং এবং পি তে পালস। এখন একজনের ব্রেথিংও চলছে, পাচ্ছেন মানে নিঃশ্বাসও নিচ্ছে বা পালসও পাচ্ছেন, কিন্তু সে সাড়া দিচ্ছে না, তাহলে সে কেমন, সে হচ্ছে ফেইন্ট, মানে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। যদি বলে যে স্যার আচ্ছা প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস পি, স্যাররা কিন্তু প্রশ্ন করে এভাবে, আচ্ছা প্লাস বি বলতে কি বুঝি বা এই কন্ডিশনটা কি, তখন বলবো স্যার কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে আছে, মানে তার পালসও পাওয়া যাচ্ছে এবং ব্রেথিংও পাওয়া যাচ্ছে। লিখেছেন এটা? এবার পরেরটা মাইনাস বি প্লাস বি মানে কি ব্রেথিংটা নাই কিন্তু পালস পাচ্ছি, তার নিঃশ্বাস পাওয়া যাচ্ছে না কিন্তু পালস পাওয়া যাচ্ছে, তার মানে কি তার রেসপিরেটরি অ্যারেস্ট, মানে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তখন আমাকে কি করতে হবে, যে অক্সিজেন দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে কি মাইনাস বি মানে ব্রেথিংটা নাই কিন্তু পালস পাচ্ছি, এটা হয়েছে। এবার হচ্ছে মাইনাস বি তার ব্রেথিংও নেই পালসও নেই, তার মানে তার কার্ডিয়াক অ্যারেস্ট বা সিপিআর এর প্রয়োজন, মানে তার একদম হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে গেছে। আর এই সিচুয়েশন যদি হয় তখন তো আমাদের কি কোন ফার্স্ট এড দেওয়া প্রয়োজন পড়ে, মাইনাস বি যদি হয় তাহলে আমরা কোনটা দেওয়া প্রয়োজন পড়ে, যখন তার ব্রেথিংও পাবো না পালসও পাবো না তখন আমার কি করতে হবে, সিপিআর দেওয়া শুরু করতে হবে। আর যদি ব্রেথিং না পাওয়া যায় তাহলে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। এবার হচ্ছে একটা সো মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফার্স্ট এইড এর 3C বলতে কি বুঝি। শুনেন 3C বলে একটা হচ্ছে কেয়ার গিভিং এর আছে, একটা হচ্ছে ফার্স্ট এইড এর আছে। দেখতে হবে 3C দেখেই আমরা অ্যানসার শুরু করব না, দেখবো কোন কিসের 3C বলতেছে, হ্যাঁ, কেয়ার গিভিং এ নাকি ফার্স্ট এইড এর। ফার্স্ট এইড এর 3C যদি হয় তাহলে চেক, কল, কেয়ার। ফার্স্ট এইড এর 3C হলে চেক, কল, কেয়ার। হ্যাঁ, সুন্দর করে লিখে রাখতে হবে। ফার্স্ট এইড এর যদি কোশ্চেনে দেখি যে ফার্স্ট এইড এর 3C, যেমন আমরা ফার্স্ট এইডে কিন্তু 4C পড়ে আসছি না প্রথমে, ঠিক তেমন ফার্স্ট এইড এর 3C আছে।
যদি 4C আসে তাহলে আমরা ওইটা লিখবো, যদি ফার্স্ট স্টেজে 3C বলে তখন শুধুমাত্র এই তিনটা ওয়ার্ড, চেক, কল এন্ড কেয়ার। লিখেছি তো? আচ্ছা, এবার আসেন দেখেন বেসিক লাইফ সাপোর্ট কন্ডিশনস। ঠিক আছে, কি ধরনের মানে বেসিক লাইফ সাপোর্ট দেওয়া যেতে পারে? যেমন যদি রেসপিরেটরি অ্যারেস্ট হয়, মানে হচ্ছে কি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, তখন আমি সঙ্গে সঙ্গে কি করতে পারবো? অক্সিজেন দিতে পারবো। এইবার কার্ডিয়াক অ্যারেস্ট, দ্যাট মিন্স -B -P, মানে তার ব্রেথিং হলেই পালস হলে তখন আমরা সিপিআর দেওয়া শুরু করব। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন বা রেস্কিউ ব্রেথিং, যেমন সিপিআর এ আমরা কি করি 30 চেস্ট কম্প্রেশনের পরে পুরো রেস্কিউ ব্রেথ দিই না, এটা কি আর্টিফিশিয়াল ব্রেথিং, মানে কি তার কিন্তু ব্রেথ চলছে না, আমি হচ্ছে আমার মানে কৃত্রিম ভাবে তাকে শ্বাস দিচ্ছি তার যাতে শ্বাস প্রশ্বাসটা চালু করে। এইবার দেখেন সেই সময় জিজ্ঞাসা করছিলাম একটা কোশ্চেন যে সিপিআর কি সবাইকে একই রকম ভাবে দেওয়া যায় কি না, কি দেওয়া যায় না। ইনফ্যান্টদের জন্য আলাদা সিপিআর, চিলড্রেনের জন্য এবং অ্যাডাল্টদের জন্য। ঠিক আছে, আর সিপিআর এর ফুল ফর্ম কি? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা কিন্তু কোশ্চেনে আসে যে সিপিআর, হোয়াট ইজ সিপিআর, শুধুমাত্র অ্যানসার এটুকু লিখলে হয়ে যাবে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এবং এটা ভালো করে বলতেও হবে এবং লিখতেও হবে এবং বানানটা একদম ক্লিয়ার রাখবে, কারণ শুধুমাত্র এইটুকু লিখলে 1 মার্কস। ঠিক আছে, এই জন্য বানানটা লিখতে চাই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। লিখেছেন এটা? এবার দেখেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সেই সময় বলছিলাম যে আচ্ছা আমরা যখন সিপিআর দেই আমরা পালস কোথায় চেক করি? দেখেন এই যে ক্যারোটিড পালস ফর অ্যাডাল্ট, অ্যাডাল্টদের জন্য আমরা ক্যারোটিডে পালস চেক করব, আর ইনফ্যান্টদের জন্য চেক করব হচ্ছে যে ব্রাকিয়াল। খেয়াল নেন যে ব্রাকিয়াল আর্টারি আমরা খুঁজে পাবো কিভাবে? ঠিক আছে, এই যে একটা রেডিয়াস আর দুইটা আছে না, রেডিয়াস এবং আলনার, যে আমরা যখন পারফর্ম এলজিসিং করেছি তখন দেখেছি না আপার লিম্বসে এখানে দুইটা হাড় আছে, একটা রেডিয়াস এবং একটা আলনার। সো রেডিয়াস সাইডে যেটা সেইখানে পাবো আমরা কি? রেডিয়াল আর্টারি। আর আলনার সাইডে সরাসরি এইখানে আসলে এইখানে আমরা পাবো হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। প্রত্যেকে বাসায় যে আপনার হোক বা আপনার পরিবারের কারো হোক এইখানে যে হাত দিবেন, ঠিক কোথায়? এই সোজা বরাবর এসে এইখানে, এখানে হাত দিলে দেখবেন পালস পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। আমরা যখন প্রেসার চেক করি তখন কি করি? আমরা ব্রাকিয়াল আর্টারি বাচ্চাদের যখন সিপিআর করব তখন হচ্ছে ব্রাকিয়াল আর্টারিতে আমরা পালস দেখব। কিন্তু যখন আমরা ব্লাড প্রেসার মেজার করি, আপনারা ব্লাড প্রেসার মেজার করা শিখেছেন না বা শিখবেন সামনে, ব্লাড প্রেসার যখন মেজার করবেন তখন সেটা তো হচ্ছে ইসে দেয়, কিন্তু আপনার হচ্ছে যখন ব্লাড প্রেসার মেজার করতে হবে তখন অবভিয়াসলি আপনাকে আর্ম কাপটা বাঁধতে হবে এই ব্রাকিয়াল আর্টারির 2 থেকে 2.5 ইঞ্চি উপরে বা 2 থেকে 3 আঙ্গুল উপরে। বাঁধার পরে আপনি যে স্টেটোটা, এই স্টেটোটার ব্যবহার আমি কোথায় করব? এই স্টেটোর ব্যবহার কিন্তু আমরা করব এই ব্রাকিয়াল আর্টারিতে। এই সোজা হাত দিয়ে, সোজা হাত দিয়ে এইখানে, এই যে দেখেন ঠিক এই সোজা, আপনি মাঝে চলে যাচ্ছেন তো এই পাশে, এই দিকে নিচের দিকে আসেন, নিচের দিকে দেখ আসলে এই অংশটা এই যে ভাগ না, আপনি উপরের দিকে যাবেন বা মাঝের দিকে যাবেন, নিচের দিকে আসবেন, এই জায়গায় এই ভিতরের সাইডের দিকে। আমি কোথায় কাজ করেছি দেখেন, হ্যাঁ এবার এইখানে দেখেন, নিচে দেখেন, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে যদি কোনো নার্স অ্যাসেসর আসে তাহলে আপনাকে মাস্ট বি একটা কোশ্চেন করবে যে ব্রাকিয়াল আর্টারি আমাকে খুঁজে বের করে দেখান। তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে? ব্রাকিয়াল আর্টারি খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আলনার সাইডের যে অংশটা, সেই অংশে মানে আলনার হাড় যে অংশে আছে সেই দিকে এসে আমি ঠিক এইখানে হাত দিলে আমি অবশ্যই ব্রাকিয়াল আর্টারি খুঁজে পাবো। কোশ্চেনটা আমি বলে লিখে দিই,
ওটা হচ্ছে কি ব্রাকিয়াল আর্টারি কোথায় পাওয়া যাবে, এটা হচ্ছে অ্যাসেসর আপনাকে যখন ব্লাড প্রেশার মেজার করতে বলবে তখন এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে। আর্টারি, হ্যাঁ ব্রাকিয়াল আর্টারি, বানানটা কি বলে? বি আর এ, না ব্রাকিয়াল আর্টারি বানানটা ও কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে অ্যাসেসর ওরালে কোশ্চেন করবে, এটা কিন্তু ইসের কোশ্চেন না, রিটেনের কোশ্চেন না। আপনাকে যখন হ্যাঁ ব্লাড প্রেশার মেজার করতে বলবে তখন আপনাকে শুধু একটা কোশ্চেন করবে যে আচ্ছা আপনি বলেন তো এসটা তো আমরা কোথায় চেক করব, কোথায় দেই? রেডিয়াস আর হচ্ছে আলনার। হ্যাঁ আলনার সাইড, দেখেন এখানে দুইটা হাড় আছে, একটা হচ্ছে রেডিয়াল, এই পাশে যে মোটা হাড়টা আছে আলনার রেডিয়াল, সাইডের জয়েন্টে যে হ্যাঁ বানাতে কোনটা? এই আলনার বানাতে। আচ্ছা এটা তো হচ্ছে ইসে পড়ে আসার কথা, লেভেল 8 এ আপনি তো পড়েন নাই। এই 8 নাম্বার আমি বারবার মিক্স করে ফেলতেছি, তোমরা তো নতুন না। 8 নাম্বার ইউনিটে দেখবেন আমাদের স্কেলেটাল সিস্টেমের একটা অংশ আছে, ওইখানে আপার লিম্বসে কতগুলো হাড়, লোয়ার লিম্বসে কতগুলো হাড়, তারপরে আমাদের এই বডিতে কতগুলো হাড়, স্পাইনালে যে হাড়গুলো আছে সেইগুলো কোনটাকে কি বলে একদম সুন্দর করে এখানে এক্সপ্লেইন করা আছে। হ্যাঁ তারপর আপনারা পড়েন বলে মনে হচ্ছে আলনার সাইড, আলনার সাইডে জয়েন্টে এই যে এখানে, ও আচ্ছা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। শুধুমাত্র আপনাকে যদি আপনি যদি বলতে পারেন স্যার আলনার মানে রেডিয়াল আর্টারি খুঁজে বের করে দেখাইতে পারেন, তাও অনেক সময় অনেক কাছে সব ছেড়ে দেয় যে না এই জানি, তাহলে আপনাকে মাস্টকে এটা মাথায় রাখতে হবে যে আপনার রেডিয়াস আর রেডিয়াল আর্টারিটা কোথায় আছে, ওই রেডিয়াল আর্টারি ব্রাকিয়াল আর্টারিটা কোথায় আছে। সবগুলো সুন্দর করে এগুলো লেখা আছে কোথায় কোনটা। আচ্ছা বলেন তো পালস আমরা ঠিক মানে আমাদের শরীরে কোন কোন জায়গায় পালস দেখা যায় এটা কিন্তু জানতে হবে। 9 জায়গা পালস দেখা যায়, 9 জায়গা, ঠিক আছে, টেম্পোরাল, ক্যারোটিড, অ্যাপিক্যাল। দেখেন অনেক সময় দেখবেন মানে ডক্টরের কাছে গেলে ডক্টর এইখানে স্টেটো দেয়, ঠিক আছে, স্টেটো দেওয়ার কথা হচ্ছে এই যে ব্রাকিয়াল আর্টারি অ্যাপিক্যাল কিন্তু আমাদের ঠিক বাম সাইডে যে নেপেল লাইন আছে না, ওই নেপেলের নিচে থাকে হচ্ছে অ্যাপিক্যাল, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রাকিয়াল, রেডিয়াল, ফিমোরাল, পপলিটিয়াল, তারপরে ডোরসাল স্পাইনাস, এগুলো সব সুন্দর করে লেখা আছে আপনাদের এই যে এই শীটে। আপনারা দেখবেন পাস যে পয়েন্টটা আছে ওই পাসের পয়েন্টে দেখে শুনে কোশ্চেনটা লিখে নিন। এই যে একদম যখন আপনারা এই সিপিএল গুলো করবেন না, শুধু সুপারফিশিয়াল করলে হবে না। 8 নাম্বার ইউনিটটা আপনি মনে করেন ফুটস্থ করে ফেলবেন এক কথায়। 8 নাম্বার ইউনিট, 8 নাম্বার ইউনিটের বলতে গেলে প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইটাল সাইনের সেক্টরটা দেখেন এই যে পালস কোন কোন জায়গায় দেখা যায়, অ্যাসেসর মুখে জিজ্ঞাসা করতে পারে যে কোন কোন জায়গায় পালস দেখা যায়, সবথেকে ভালো পালস কোথায় পাওয়া যায়। সবচেয়ে ভালো কোথায় পাওয়া যায়? ভালো পাওয়া যায় হচ্ছে এই যে রেডিয়াল আর্টারি, ও সবথেকে ভালো এখানে পাওয়া যায় এবং এই 9 জায়গায় হচ্ছে পালস দেখা যায়, ঠিক আছে। ঠিক সুন্দর দেখবেন এই যে এখানে সবটা দেওয়া আছে। আচ্ছা রেস্কিউ ব্রেক দেওয়ার সময় কি করতে হয় এটা আপনারা জানেন না, এটা আপনারা যেহেতু সিপিআর পয়েন্ট শুনেন, এইখানে আরেকটা জিনিস দেখেন এই যে চেক সার্কুলেশন, হ্যাঁ ওই তাই দিচ্ছে আর কি, সেই সুবাদে মানে স্কিপ করে যাচ্ছে না, এটা বলে যাচ্ছে ক্লিয়ার করে লিখেছেন। এখন দেখেন যে কি করব আমরা, যদি জিজ্ঞাসা করে যে পালস এই সিপিআর এর সময় পালস কোথায় দেখতে হয়, তখন বলবেন স্যার অ্যাডাল্টদের কোথায়, ক্যারোটিডে। ক্যারোটিড হচ্ছে কি আমাদের অ্যাডাম জনসের যে কোনো এক পাশে হাত দিলেই হবে। আর হচ্ছে ব্রাকিয়াল পালস, ব্রাকিয়ালের পালস দেখি আমরা হচ্ছে কিডের ইনফ্যান্টে। কিন্তু যদি আবার জিজ্ঞাসা করে যে আমরা যখন ব্লাড প্রেশার মেজার করি তখন আমরা কোন আর্টারিতে হচ্ছে করি, মানে আর্ম কাপ বাদি বা স্টেটো কি করে সেট করি, তাহলে কি বলতে হবে কি ব্রাকিয়াল আর্টারিতে।
এখন ব্রাকিয়াল আর্টারি খুঁজে বের করে দেখাইতে বললে আমরা কি করব, ঠিক এই সোজা আলনার সাইডের যে হাড়টা আছে এই হাড়ের সোজা এই জয়েন্টে এসে হাত দিলে আপনি অবভিয়াসলি ব্রাকিয়াল আর্টারি পেয়ে যাবেন। এবার দেখেন এই যে এয়ারওয়ে ওপেন করার জন্য কি করতে হয়, এই যে বলছিলাম না হেড টিল্ট চিন লিফট, এই দেখেন এই যে লেখা আছে হেড টিল্ট চিন লিফট মিন কি মেনু বার দরকার নেই, মনে করেন হেড টিল্ট বলতে গেছে এই যে হেড টিল্টটা করতেছি আর চিন লিফটটা করতেছি, মানে এয়ারওয়ে ঠিক করার জন্য মনে করেন আমি নিঃশ্বাস নিচ্ছি না এই সোজাটা আমার এইখানটা আমার ঠিক রাখতে হবে। তো আমি হেডটাকে একটু নিচের দিকে ডাউন দিয়ে যখন শুয়ে থাকবে একটা পারসন হেডটাকে জাস্ট নিচের দিকে ডাউন দিয়ে এটা উপরে দিব, আর যখন রেস্কিউ ব্রেথ দিব তখন আমার ফেসটাকে এই করতে হবে না, আগে রেডি করে নিতে হবে না, সেই সময় হেড টিল্ট চিন লিফট করে এবার জ থ্রাস্ট মানে এদিকে যখন চাপ দিবেন তখন এই ঠোঁটটা ফাঁক হয়ে যাবে, ফাঁক হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে এই ঠোঁটটাকে কভার করে তারপর রেস্কিউ ব্রেথ দিতে হয়। এই জন্য বলছে যে হেড টিল্ট চিন লিফট আর হচ্ছে জ থ্রাস্ট। জ থ্রাস্ট বলতে আপনি এখানে যখন এইটা হেয়ার ই করলেন তারপরে এখানে তার তো যে হচ্ছে একদম আনকনসিয়াস তার তো আর আপনি বললেই সে ঠোঁট হা করতে পারবে না, নিঃশ্বাস নিতে গেলে আপনাকে অবশ্যই ঠোঁটটা হা করাতে হবে, সেই সুবাদে আমি কি করবো জ থ্রাস্ট করবো, মানে এই দিকে চাপ দিলে হা হয়ে যাবে। অনেক সময় হা না হইলে হা হয়ে যাবে, এইখানে চাপ দিলে যদি অজ্ঞান হয় তাকে তাহলে মনে করবে অবশ্যই হবে না, হয় না তাকে ওইটা আপনি হচ্ছে ইসের কথা বলছেন, ওই যে কি বলে এটাকে মানে মির্গি রোগের কথা বলছেন, না, না, মির্গি না। একদম অনেকে শখে গেলে ওই তো ওই শখে যাওয়ার কথা বলছি, আর এটা তো আপনি হচ্ছে একদম ই হয়ে গেছে, ওই সময় যদি আপনি চাপ দেন তাহলে তো ই করতে পারবেন না। এবার দেখেন একটা কথা যে সিপিআর আমরা কখন বন্ধ করব, এখন সিপিআর শুরু করলাম, শুরু করে দিছি আমি ডক্টর সেভিসি চেক করে দেখলাম যে সিপিআর বলছে সিপিআর শুরু করে দিছি কিন্তু বন্ধ তো আপনার করতে হবে। এখন কোন সময় আমি স্টেপ করব, এইখানে এসটিওপি এই যে চারটা অক্ষর আছে সেই চারটা অক্ষরেই চারটা লাইন লেখা আছে, যেমন স্পন্টেনিয়াস ব্রেথিং এন্ড পালস। কারো যদি আমরা সিপিআর কখন শুরু করি যখন তার পালস বন্ধ হয়ে যায় ব্রেথিং বন্ধ হয়ে যায়, তাই না? এখন আমি সিপিআর দেওয়ার পরে দেখলাম যে তার ব্রেথিং এবং পালস চালু হয়ে গেছে, তখন কি আর তার সিপিআর এর প্রয়োজন আছে না, তখন আমি কি করব সিপিআর বন্ধ করব। তাহলে এসে কি স্পন্টেনিয়াস ব্রিথিং এন্ড পালস হ্যাজ অকার্ড, ঠিক আছে। তারপরে কি বলছে টার্ন ওভার দ্য ফিজিশিয়ান, মানে কি আমি যখন সিপিআর দিতে দিতে যখন একজন ফিজিশিয়ান বা ডক্টর বা প্যারামেডিক্স আসবে তখন তার কাছে যখন আমি তাকে হ্যান্ড ওভার করে দিব তখন আমার আর সিপিআর দেওয়ার প্রয়োজন নেই, তখন তাদের দায়িত্ব তারা কিভাবে করবে। তারপরে কি বলছে অপারেটর আর ফার্স্ট এইডার ইজ অলরেডি এক্সিস্টেড, মানে কি অপারেটর যে মানে ফার্স্ট এইড যে দেয় সে যখন চলে আসবে এখানে তখন আর আমি দিব না, তখন সে এটা ম্যানেজ করবে। আর তারপরে কি বলছে ফিজিশিয়ান অ্যাজুমস, মানে কি যদি ওই যে যাকে আমি সিপিআর দিচ্ছি তার দায়িত্ব যদি ফিজিশিয়ান নিয়ে নেয়, মানে ফিজিশিয়ান মানে ডক্টর আসছে ডক্টরের কাছে যদি আমি হ্যান্ড ওভার করে দিই তখন আমার দরকার নেই। আর যদি বলে যে ওই পার্সনটা মারা গেছে তখন আর তাকে সিপিআর দিয়ে কোনো লাভ নেই। এই জন্য বলছে ফিজিশিয়ান অ্যাজুম রেসপন্সিবিলিটি যদি দায়িত্ব নেয় এন্ড ইফ দ্য ক্যাজুয়ালিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। ক্লিয়ার হলো? তাহলে এই চারটার সময় আমরা সিপিআর বন্ধ করি। যদি বলে কখন সিপিআর বন্ধ করতে হয় তখন বলবো কারো যদি শ্বাস নিঃশ্বাস আর পালস আমি আবার ফিরে আসে তখন তারা সিপিআর প্রয়োজন নেই, যদি আমি ডক্টরের কাছে তাকে হ্যান্ড ওভার করে দিই তখন সিপিআর এর প্রয়োজন নেই। হ্যাঁ, যদি মনে করেন ফার্স্ট এইডার যে সে যদি ওইখানে মজুদ থাকে তখন আর আমার সিপিআর দেওয়ার প্রয়োজন নেই। আর হচ্ছে কি লাস্টে যদি তাকে মৃত ঘোষণা করা হয় আর ডক্টর যদি রেসপন্সিবিলিটি নিয়ে নেয় তাহলে আর সিপিআর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই এসটিওপি এই এস এ কি টি তে কি ও তে কি পি তে কি এভাবে ক্লিয়ার করে করে নেবেন। আবার 5 স্টেপ সিপিআর এর সেই 5 স্টেপস ডক্টরস এবিসি ওটা লেখা আছে, শুধু এখানে রেসপন্স শাউটটা নেই। হ্যাঁ, 6টা হবে। আচ্ছা, একজন যে পেশেন্ট বা মানে ভিকটিম তার একটা হিস্টোরি রাখা লাগবে না, যে সে কে এই সেইগুলো বলছে এখানে যে ডিটেইল হিস্টোরি অফ ক্যাজুয়ালিটি, যে ওই রোগী বা ওই পেশেন্ট বা ওই মানে ভিকটিম তার সম্পর্কে কি কি ইনফরমেশন আমরা লিখবো। সাইন এন্ড সিম্পটম অফ দা এপিসোড, মানে ওইখানের ঘটনা তার সাইন সিম্পটম গুলো দেখবো। হোয়াট অকার্স অ্যাট দা
অনসেট অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের ওই সময় কি জন্য অ্যাক্সিডেন্টটা ঘটছে বা ওই সিচুয়েশনটা, এনি নলেজ অফ অ্যালার্জি, তো তার কোনো অ্যালার্জির সমস্যা থাকে সেইগুলো, তারপরে পেশেন্ট মেডিকেশন, পেশেন্টের নেম অফ মেডিকেশন, মানে কি ধরনের ওষুধ দরকার, তারপরে কি ফ্রিকোয়েন্সি অফ মেডিকেশন, ডোজেস, টাইম ওয়েন লাস্ট টেকেন। আপনি এই মাঝেগুলো আগে এইখান থেকে 2-3-4টা পয়েন্ট দিয়ে দিলে বোঝাবে। যদি মেডিকেল হিস্টোরি থাকে, প্রিভিয়াস মেডিকেল হিস্টোরি, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তারা কখন কি খেয়েছে, কখন ইনটেক করেছে, লাস্ট মিল কখন খেয়েছে, এগুলো অবশ্য অতটা দরকার নেই। জানি আমরা এগুলো পড়ে আসছি। আচ্ছা, এখন আমরা যে শারীরিক টেস্টটা করব তার জন্য কিছু টেকনিক আমাকে অবলম্বন করতে হবে। সেই টেকনিক গুলো কি কি? প্রথমে বলছি ইন্সপেকশন, তারপরে পালপেশন, আসকালটেশন, আর আছে পারসুয়েশন। প্রথমটা হচ্ছে ইন্সপেকশন। আমরা একটা ক্লায়েন্টকে আগে দেখি না যে তার কোথায় কি হয়েছে, এগুলো ইন্সপেকশন করি না, কেটে গেছে কিনা, ছিঁড়ে গেছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, হ্যাঁ এইগুলো। এবার পালপেশন বলতে হচ্ছে কি আপনার টাচ করে, না এটা পাস না, এটা হচ্ছে আপনি মানে তাকে টাচ করে, মানে ধরে ধরে দেখতেছেন যে কোথায় কি আছে, কোথায় কি সমস্যা, কোথায় কেটেছে, কোথায় না কেটেছে, ফিল করার মাধ্যমে, বা হচ্ছে টাচ করে তার আঙুল দেখে যে আঙুলের অগ্রভাগ নিরাগ হয়েছে কিনা, মানে কোন সিচুয়েশনে যাচ্ছে, যে শকের সিমটম গুলো কি, বা এই যে বিভিন্ন যে সিমটম গুলো সেগুলো আমরা উপলব্ধি করি যখন ধরে ধরে দেখে দেখে, সেইভাবে সেটাকে বলা হচ্ছে যে পালপেশন। আর আসকালটেশন হচ্ছে সাউন্ড শুনি। যেমন আসকালটেশনের সিস্টেম হচ্ছে ওই যে মানে দিয়ে যখন এই যে করে যে মেয়েদের পিঠে বা ছেলেদের বুকে যে দেখে, এই যে মানে নিঃশ্বাস বা নিঃশ্বাসের শব্দ বা ব্রেথিং শুনে হচ্ছে ব্রেথিং শুনছে, ব্রেথিং ঠিক আছে কিনা, এইটা হচ্ছে আপনার আসকালটেশন। বা হচ্ছে আপনার ওই যে দিয়ে হার্টবিট ঠিক মতো যাচ্ছে কিনা, এই যে শোনাটা, এইগুলোকে যে মানে শোনা, বডির সাউন্ড শোনাকে বলা হচ্ছে আসকালটেশন। আর হচ্ছে পারসুয়েশন হচ্ছে কি বিষয়টা, যে অনেক সময় দেখবেন কি ডক্টররা টেস্ট করে, যখন যান ডক্টরের কাছে টেস্ট করতে গেলে ডক্টররা এরকম পিঠের পরে চাপ দিয়ে ধরে দেখার, মানে ফিল করার চেষ্টা করে ওই অর্গান গুলোকে, যেমন কিডনিতে ফিল করে, বুকে চাপ দিয়ে ধরে দেখবে যে ঠিক আছে কিনা, হ্যাঁ ঘাড়ে এখানে চাপ দেয়, এই যে মানে চাপ দিয়ে মানে ফিল করা অর্গান গুলোকে, সেটাকে বলা হচ্ছে পারসিউশন। ঠিক আছে, এই করা টেকনিকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। ঠিক আছে, শারীরিক পর্যবেক্ষণ বা পরীক্ষা। এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বলে ছেড়ে যাচ্ছি বা হালকা পড়ায় যাচ্ছি। হ্যাঁ, এইগুলো জাস্ট মেমোরাইজ করে রাখবেন, ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি নোট ডাউন করে দিচ্ছি। এই যে কাটা ছেঁড়া, আবার আদার্স কিছু আমরা দেখতে পাই ফিজিক্যাল এক্সামিনেশন, সেগুলোর মধ্যে বলছে অন্য কিছু কি, যে কেটে গেছে, কাটা কোন ধরনের কত, যে অ্যাব্রেশন, পাংচার, হ্যাঁ অনেক সময় হয় না যে কারো মানে গেছে একদম বুকে বড় বড় হয়ে গেছে, লোহা গুলো অনেক সময় ঢুকে যায়, বা কোনো জায়গায় পড়ে গেছে, ইসে অ্যাক্সিডেন্ট করছে, ছিলে গেছে, হ্যাঁ ফেরে গেছে, এই যে এইগুলো হচ্ছে আবার দেখা। তারপরে সোয়েলিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা, মানে চুলকানি আছে কিনা, এগুলো হচ্ছে আদার্স এক্সামিনেশনের মধ্যে। সো এটা অত বেশি ইম্পর্টেন্ট না, শুধু একটু পড়ে রাখবে। এইবার দেখেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ফার্স্ট এড অফ ব্লিডিং। যে বলবে যে ওরা পুড়ে যাওয়া এই কোষায় রক্তপাত বন্ধ করার পরে এই উপায়গুলো বলেন। হ্যাঁ, জাস্ট হচ্ছে এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। মনে করেন আপনার প্রথমটা হচ্ছে ব্লিডিং ছিল, শোনেন এক জায়গা কেটে গেছে, কেটে গেলে রক্তপাত হবে, এটা স্বাভাবিক। এখন রক্তপাত বন্ধ করার উপায়গুলো কি, ফার্স্ট এড কি কি?
ঠিক আছে, প্রথমে হচ্ছে যে ক্ষত স্থানটাকে উপরের দিকে ধরে রাখা। এইবার যে এখানে কেটেছে, মনে করেন আমার এইখানে কাটছে, আমি এইভাবে নিচে রাখতে পারবো না, এই কথা উপরের দিকে রাখতে হবে, মানে হার্ট লাইনের উপরে। এইবার কি করতে হবে, এইখানে পরিষ্কার গজ বা কাপড় দিয়ে চেপে ধরতে হবে। এবার চেপে ধরার পরে দেখা গেল এই গজ এবং এইটা ভিজে গেছে, মানে রক্তে ভিজে গেছে। এখন কি করবেন, ওইটাকে সরায় দিবেন না, ওইটার পরে আপনি আবার নতুন গজ বা কাপড় দিয়ে চেপে ধরবেন যতক্ষণ পর্যন্ত রক্ত বন্ধ না। না, আগে রক্ত বন্ধ করতে হবে, তারপরে তো আপনি আদার্স কাজগুলো শুরু করবেন, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে বলছে প্রথমে কি করব, গজ বা ব্যান্ডেজ, মানে এখানে ফার্স্টটা দেখানে প্রথম হচ্ছে কি আমি ইসের যেখানে কেটেছে সেইটা হচ্ছে আমি উঁচু করে ধরবো, যাতে হচ্ছে রক্ত প্রবাহিতটা কম হয়। যখন আমি হার্ট লাইনের উপরে ধরবো তখন কিন্তু রক্তটা প্রবাহিত কম হবে। এরপরে কি করব, ওইখানে গজ বা ব্যান্ডেজ দিয়ে চেপে ধরবো শক্ত করে। এবার ওইটা যদি ভিজে যায় তাহলে ওইটা না সরায়ে ওর উপরে আমি আরেকটা গজ বা ব্যান্ডেজ দিয়ে চেপে ধরবো যত সময় পর্যন্ত রক্ত বন্ধ না হয়। দেখেন এখানে লিখছে যে কভার দ্য ওয়ান্ড উইথ এ গজ অর ক্লথ। তারপরে হচ্ছে অ্যাপ্লাই ডিরেক্ট প্রেসার টু স্টপ দ্য ফ্লো, মানে কি ওই যে গজ ব্যান্ডেজ দিয়ে শক্ত করে চেপে ধরে দেব। তারপরে বলছে কি ডোন্ট রিমুভ দ্য ক্লথ, হ্যাঁ, অ্যাড মোর লেয়ার ইফ নিডেড, মানে কি ওই যেটা দেওয়া আছে ওইটা সরানো যাবে না, ওর পরে যদি আরো প্রয়োজন হয় তাহলে সেটা দিবে। তারপরে দ্য ক্লথ উইল হেল্প ক্লট ফ্রম দ্য স্টপ, মানে রক্ত জমাট বন্ধে সাহায্য করবে ওইটা, এবং রক্ত বন্ধ করে দিবে। এবং এই একটা আসে। আর সেকেন্ড 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট, যে পুড়ে যাওয়া রোগের প্রাথমিক চিকিৎসা কি। পুড়ে যাওয়া রোগের প্রাথমিক চিকিৎসা, এবং এরকম বাংলায় আসবে প্রশ্ন যে পুড়ে যাওয়া রোগের প্রাথমিক চিকিৎসা কি। তাহলে প্রথমে কি করতে হবে, যে মনে করেন এইভাবে লিখে রাখতে পারেন যে ক্ষত গালানো যাবে না, যদি কোনো জুয়েলারি থাকে সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ করতে হবে। ঠিক আছে, যে পুড়ে যাওয়া জায়গায় যদি কোনো জুয়েলারি থাকে, যেমন কারোর হাত পুড়ে গেছে, এখন এখানে আংটি রয়েছে, আগে আংটি খুলে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, যদি ফোসকা পড়ে সেটা আমরা গালাবো না। তারপরে কি করব, যে প্রবাহমান ঠান্ডা পানি, মানে হচ্ছে মানে ট্যাপের পানি ছেড়ে আমরা ওই পানি দিয়ে মানে ওই জায়গাটা ধুইতে হবে, প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে ধোয়া। এই 3টা পয়েন্ট লিখলেই হবে। তিনটাকে এখানে একটু এলাবোরেট করে লিখছে, মানে ওই যেখানে ক্ষত হয়েছে, মানে আগুনে পুড়ছে ওইখানে দেখতে হবে যে ওই পেশেন্টের আরবার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এখানে বলছে যে প্রোটেক্ট দ্য বার্ন পারসন ফ্রম ফার্দার হার্ম, মানে যাতে তার আর কোনো ক্ষতি না হয় সেটা থেকে প্রোটেক্ট করতে হবে। মেক সার্টেন দ্যাট দ্য পারসন বার্ন ইজ ব্রিথিং, এটা ইম্পর্টেন্ট, যে পারসন পুড়ে গেছে আগে দেখতে হবে তার ব্রেথিং চলছে কিনা, বা শ্বাস নিতে পারতেছে কিনা, শ্বাস হচ্ছে কিনা। যদি শ্বাস নিতে না পারে তাকে কি করতে হবে, শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে বলছে যে রিমুভ জুয়েলারি, বেল্ট এন্ড আদার রেস্ট্রিকটিভ আইটেমস, মানে জুয়েলারি খুলে ফেলাবো, ছেলেদের যদি বেল্ট থাকে, ঘড়ি থাকে, এগুলো খুলে ফেলতে হবে। তারপরে বলছে কভার দ্য এরিয়া অফ দ্য বার্ন, মানে যে যেটা পুড়ে গেছে সেটা কভার করে দেওয়ার কথা বলছে। আপনারা ওই 3টাই লিখেন। যদি পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা আসে তাহলে কি করব, ফোসকা গালাবো না, প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ধুবো, আর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জুয়েলারি গুলো রিমুভ করবো। আর একটা পয়েন্ট হচ্ছে কি, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যাব। আমাদের এখানে একটা এরকম হয়েছে, বাসায় গেছে, যাওয়ার পরে মানে গরম করবে তরকারি, চলে জানানোর সাথে সাথে এসে এরকম হয়েছে। এই ম্যাক্সিমাম গুলো মেয়েদের সবাই চুলাই, হ্যাঁ এটা খেয়াল করছে, মানে হাজবেন্ডটাকে দুইজনে। এই যে পরে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে ফর মাইনর বার্নস, এখানে সুন্দর করে লেখা আছে কুল দা বার্ন, মানে হচ্ছে কত জায়গাটাকে ঠান্ডা করতে হবে। রিমুভ রিংস অর আদার টাইট আইটেমস ফ্রম দা বার্নড এরিয়া, মানে যেখানে পুড়ে গেছে সেখান থেকে হচ্ছে আপনি যদি কোনো জুয়েলারি থাকে সেগুলো রিমুভ করে দিতে হবে। তারপর হচ্ছে এই যে ব্লিস্টার ব্রেক করা যাবে না, মানে কি যে ফোসকা গালানো যাবে না। ঠিক আছে, তারপরে বলছে অ্যাপ্লাই লোশন, লোশন ব্যবহার করতে। তারপর হচ্ছে ব্যান্ডেজ দা বার্ন, তারপরে এই করতে হবে।
ব্লিস্টার মানে হচ্ছে এই ফোস্কা, এবার ফোস্কার গালানোর কথা বলছি কিভাবে করতে হবে, এটা কিন্তু এটা কখনো ওইভাবে আসে নাই। তারপরে বলি একটু করে যেমন দেখেন যদি ব্লিস্টার যদি ফার্স্ট এইড করতে হবে বা কোন একটা ফোস্কা যদি আপনি তার ফার্স্ট এইড করেন, তাহলে প্রথমে কি করতে হবে, ওই এরিয়াটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপরে কি বলছে স্টেরিলাইজ এ নিডেল, এবার কি যেটা দিয়ে যে সুচ বা যে এটা দিয়ে গালবেন সেইটাকে আগে জীবাণুমুক্ত করে নিতে হবে। স্টেরিলাইজ মানে জীবাণুমুক্ত করে নেওয়া। করে নেওয়ার পরে কি করতে হবে, অ্যালকোহল দিয়ে করতে পারেন, অ্যালকোহল যে আছে না এই যে এইটা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেওয়ার কথা বলছেন না? না ওইটা বলিনি, বলছে হচ্ছে যেটা দিয়ে আপনি হচ্ছে গালবেন ওইটা, ঠিক আছে? মানে যেটা দিয়ে আপনি হচ্ছে ফোস্কাটা গালাবেন, মানে একটা অবশ্যই নিডেল দিয়ে করতে হবে না, সেই নিডেলটাকে স্টেরিলাইজ করার কথা বলছে। প্রথমে তো আপনি ওই জায়গাটাকে পরিষ্কার করবেন, হ্যাঁ, যে ই দিয়ে পানি দিয়ে পরিষ্কার করেন বা যে কোনো দিয়ে কিছু দিয়ে মানে পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। নিডেল স্টেরিলাইজ না করলে ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ, এই নিডেলটাকে আপনাকে বলছে যে আপনাকে অবশ্যই ই করতে হবে, স্যানিটাইজার দিয়ে করতে হবে, তা নাহলে ওইটা থেকে যদি ই থাকে তাহলে ওইটাতে ইনফেকশন হয়ে যাবে। এই জন্য বলছে যে স্টেরিলাইজ এ নিডেল উইথ রাবিং অ্যালকোহল, অ্যালকোহল দিয়ে বা অ্যালকোহল দিয়ে আপনার করে রাব করে করে ওটা পরিষ্কার করতে হবে। এইবার কি বলছে, ওইটা দিয়ে একটা ছোট্ট যে কোনো এক কোনায় একটা ছোট্ট ছিদ্র তৈরি করতে হবে, ওই করতে হবে, যে কোনো এক সাইডে একটা ছোট্ট মানে কি একটা হোল বা গর্ত তৈরি করতে হবে, মানে ফোটায় যাওয়া এক কথা বলছে। তারপরে কি বলছে, ওর মধ্যে থেকে যতটুকু পানি আছে আস্তে আস্তে বের করে ফেলানো। তারপরে ও কি বলছে, যখন পানি বের করা হয়ে গেছে তখন ওইটাকে কি করবেন, আপনি ওইটাকে ধুয়ে ফেলবেন এবং ড্রাই করবেন। পানি বেরিয়ে গেছে, এবার ওটা হচ্ছে পানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এবং ওটাকে শুকায় ফেলতে হবে। তারপরে বলছে কি যে এবার স্কিন ফ্লাফ দিতে হবে, আবার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এবার ওইটা করার পরে যখন পরিষ্কার করে ড্রাই করে ফেলেন তখন অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন। তারপরে হালকা করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিবেন। এটা এখনো পর্যন্ত কোনো বিষয় আসেনি, তারপর আপনারা একটু জেনে রাখেন যে এইভাবে এগুলো করতে হয়। ইম্পর্টেন্ট কিন্তু ব্লিডিং এবং হচ্ছে আপনার বার্ন, ঠিক আছে? আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে যখন নাকের থেকে রক্ত পড়ে না অনেকের, দেখছেন হঠাৎ করে নাকের থেকে রক্ত পড়ে, এদের ক্ষেত্রে কি করবো? অনেক সময় দেখা যায় কি নাকের থেকে যাদের রক্ত পড়ে তাদের বডি কি পিছন দিকে এইটা সব থেকে বড় ভুল, ঠিক আছে? যখন নাকের থেকে অনেক সময় বলে, এরা কিন্তু বলে অনেকে যে না পড়ে থাকো তাহলে রক্ত পড়বে না, না, সামনের দিকে হালকা একটু ঝুঁকায় তাকে হচ্ছে বসাইতে হবে। চেয়ারে বসে, যেমন মনে করেন এই যে চেয়ারে বসে জাস্ট হালকা এরকম করে ঝুঁকে যাবে। তারপরে কি করতে হবে, যে এই যে জায়গা নরম যে জায়গাটা আছে এই জায়গাটা হালকা করে চিপে ধরা, চিপে কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিপে ধরা। তারপরে যদি ব্লাড পড়া বন্ধ না হয় তাহলে কি করতে হবে, ওইখানে মানে চিপে ধরে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি এক কিছু সময় করার পরে দেখা যে বন্ধ হয়েছে কিনা, যদি না হয় তাহলে আবার চিপে ধরে রাখতে হবে। চিপে ধরে রাখলে নিঃশ্বাস নিতে কষ্ট না, মুখ থেকে নেবেন নিঃশ্বাস, মুখ থেকে নেবেন নিঃশ্বাস, কখনো উপর থেকে কি করা যাবে না, যাওয়া যাবে না। দেখেন এখানে লেখা আছে লেন স্লাইটলি ফরওয়ার্ড, সামনের দিকে একটু ফরওয়ার্ড করব, নট ব্যাক, মানে পিছনের দিকে আমরা চিপ করে দিব না। তারপরে হচ্ছে পিঞ্চ দা নোজ জাস্ট বিলো দা পিঞ্চ, মানে এই অংশটাতে আমরা হালকা করে চেপে ধরবো। ডোন্ট পিঞ্চ দা নোজ nostrils closed by the pinching lower, মানে এইদিকে জোরে জোরে চাপাতে হবে না, জাস্ট হালকা করে চেপে ধরা। কথা হচ্ছে কি মাথায় রাখতে হবে কি যে আমি এই যে অংশটাকে আমি হালকা করে চেপে ধরবো, জোরে না কিন্তু। তারপরে এই যে এখানে টাইম দিয়ে দিয়েছে, দেখেন যে চেক আফটার 5 মিনিটস, হ্যাঁ 5 মিনিট করার পর দেখবো, 5 মিনিট করার পরে ইফ ব্লিডিং হ্যাজ স্টপ, 5 মিনিট পরে আমি আবার ছেড়ে দিয়ে দেখবো যে ব্লিডিং বন্ধ হচ্ছে কিনা। যদি না হয় ইফ নট কন্টিনিউ পিঞ্চিং এন্ড চেক ইট আফটার অ্যানাদার 10, তাহলে প্রথমে কি করব, 5 মিনিট চেপে ধরে রেখে তারপরে দেখবো যে মানে নাকে থেকে ব্লাড পড়া বন্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে কি করবো, আবার চেপে দেবো, কিন্তু সেটা হচ্ছে 10 মিনিট। আচ্ছা
ক্ষত পরিষ্কার করা, ড্রেসিং, এবার হচ্ছে ড্রেসিং ক্লিনিং এর কথা বলছে, ক্ষতটাকে ড্রেসিং করার কথা বলছে। এটা তো এটা পুরো হচ্ছে ডেমো আসবে, ডেমো করে করতে হবে যে কিভাবে ড্রেসিং করতে হয়। একটা হচ্ছে পুরনো ক্ষত কিভাবে ড্রেসিং করতে হয়, এক হচ্ছে নতুন ক্ষত কিভাবে ড্রেসিং করে। নতুন ক্ষত যদি বলে তাহলে অবভিয়াসলি আগে হচ্ছে আপনার কি করতে হবে, ব্লিডিং বন্ধ করতে হবে, তারপরে ড্রেসিং করতে হবে। মাথায় রাখতে হবে কি কোনটা বলছে, নতুন ক্ষত বলছে না পুরাতন ক্ষত বলছে। যদি নতুন ক্ষত বলে তাহলে হচ্ছে আগে ব্লিডিং বন্ধ করবো, তারপরে ফার্স্ট এইড এর কাজ শুরু করবো, মানে ড্রেসিং এর কাজ শুরু করবো। আর যদি পুরাতন ক্ষত বলে তাহলে এখানে হচ্ছে ব্যান্ডেজ দেওয়া আছে, ওইটা কিভাবে খুলতে হবে এইটা জানাটা ইম্পর্টেন্ট। যখন পুরাতন ব্যান্ডেজ থাকবে তাহলে ওই ব্যান্ডেজটা খোলার জন্য যদি মাইক্রোবোর্ড দিয়ে করা থাকে, মাইক্রোবোর্ডটাকে কিভাবে করবো, যদি রোলার ব্যান্ডেজ দিয়ে বাঁচানো থাকে সেটাকে কিভাবে করবো, এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালে দেখতে হবে। প্র্যাকটিক্যালি আসে তিনটা জব করতে আসে। আচ্ছা, মানে পশু পাখিতে কামড়ালে কিভাবে কি করবো, বা কামড়ালে মানে কুকুরে বিড়ালে কামড়ালে কি করবো, সেই ধরনের একটা ঠিক আছে, এটা আসবে না। তারপর আপনারা জেনে রাখবেন যে ওই জায়গাটা আপনি সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাপ্লাই করবেন। যেখানে যে জায়গাটা কামড়াচ্ছে ওই জায়গাটা আপনি আগে সাবান দিয়ে, মানে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে দিবেন, তারপরে মানে কি বলবেন, ওই অ্যান্টিবায়োটিক লাগাই দিবেন, লাগাই ওইখানে একটা হালকা ব্যান্ডেজ করে দিবেন। এইবার এই যে চকিং এর ইটা মাস্ট বি ভালো করে দেখতে হবে। চকিং আপনার আসার মতো একটা যে চকিং হলে তার ম্যানেজমেন্ট কি, বাচ্চাদের চকিং একরকম, অ্যাডাল্টদের চকিং একরকম, এবং নিজেকেও কিন্তু চকিং এর সময় নিজে হচ্ছে ই করা যাবে, কি বলে এটাকে ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, এখন এইটা দেখানোর জন্য তো এখানে কাম হিসেবে কাউকে পাওয়া যাবে, চকিং ম্যানেজমেন্টটা দেখাই যাবে। দেখি কিন্তু কেউ থাকে চকিং ম্যানেজমেন্টটা ঠিক আছে। আর এইটাই লাস্ট আর কি, এই যে চকিং ম্যানেজমেন্ট দিয়ে এই ইউনিট শেষ। এখন হচ্ছে শুধু আমরা এই ওই ইউনিটে দেখার ডেমো দেখার বিষয় হচ্ছে আপনার সিপিআর কিভাবে দিতে হয়, চকিং কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, আর হচ্ছে আপনার কি বলে ওটাকে ড্রেসিং কিভাবে করতে হয়। এই তিনটা হচ্ছে আপনি আপনাদের এখন ডেমো দেখার বিষয়।